আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি ফ্রি বেসিক কোর্সে। আমি হাবিবুর রহমান অনেক পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে। সো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারের মেগা ক্লাসের আমাদের লেকচার 2তে। সো আগের মেগা ক্লাসে আমরা শিখেছিলাম যে এই চ্যাপ্টারটা মূলত দেখা যায় যে আমরা সবাই অবহেলাই করি। আর বেসিক্যালি দেখা যাচ্ছে যে খুঁটিনাটি অনেকগুলো বিষয় আমাদের অনেক দৃষ্টির অগোচরেই থেকে যায়। আমরা ওই জিনিসগুলো আর একটু ভালো মতো পড়ি না, বা আমাদের এগুলো যেহেতু আমরা অবহেলা করে যাই, সো দেখা যাচ্ছে এই চ্যাপ্টারে অনেক সহজ প্রশ্নে আমরা ভুল করি বা আমরা অ্যান্সার করতে পারি না। যদি আমরা যদি এই কনসেপ্টগুলো মাথায় থাকতো, দেখা যাচ্ছে যে আমাদের এই প্রশ্নটাই 5-10 মিনিটে আমরা আনসার করে ফেলতে পারতাম। সো এই কারণে আসলে আমার একটু ইমফ্যাসিস করে আসলে তোমাদেরকে এই চ্যাপ্টারটা করানো, আমরা A to Z সব কিছু আমরা শিখছি। সো লেকচার 1-এ আমরা মোটামুটি ডিসকাস করেছি একটা পার্ট নিয়ে, যে আসলে ভৌত জগৎটা দেখতে কীরকম, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, এইসব ব্যাপার স্যাপার নিয়ে। আজকে আমরা পড়বো হচ্ছে যন্ত্র, এবং যন্ত্র কেন ব্যবহার করা হয় এবং এর ত্রুটিগুলো নিয়ে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি আমাকে পরিষ্কার শুনতে পারো বা আমার বোর্ড যদি পরিষ্কার দেখা যায়, আমাকে একটু কনফার্ম করো তো দেখি। আমাকে তোমরা যদি পরিষ্কার শুনতে পারো। সব কিছু তোমাদের কাছে যদি ক্লিয়ার থাকে আমাকে একটু জাস্ট কনফার্ম করে পরিষ্কার। আচ্ছা, ক্লিয়ার, দ্যাটস গ্রেট। অলরাইট, সো ক্লাসের আগে একটু বলে নেওয়া ভালো যে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যার যার জায়গাগুলো থেকে, তোমরা তোমাদের পরিচিত গ্রুপস, তারপর তোমাদের প্রোফাইলে একটু শেয়ার করে রেখে দাও, তাহলে যে কোনো সময় তোমরা ক্লাসটা তোমরা পরে করে নিতে পারবা। আর তোমাদের একটু বন্ধুদেরকে সবাই একটু মেনশন দিয়ে দাও, যাতে করে তারাও ক্লাসটা করতে পারে। অ্যাটলিস্ট মেনশন করে দিলে পরে যদি এখন না করো, তারা যাতে পরে এসে অন্ততপক্ষে ক্লাসটা করে দেখতে পারে যে এখানে একটা ফ্রি ক্লাস হয়েছে। সো আমাকে একটু তোমরা কনফার্ম দিয়ে, মানে আমাকে একটু শেয়ার করো, তোমরা একটু জানিয়ে দাও যে ডান। তোমরা সবাই শেয়ার করো, আমাকে একটু জানিয়ে দাও ডান। গ্রেট। অলরাইট, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। গ্রেট গ্রেট গ্রেট। তোমরা কে কোথা থেকে ক্লাস মানে তোমরা কে কোথা থেকে আছো, বা কে কোন স্কুল থেকে, আমাকে তাও একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। অলরাইট, তাহলে আমরা আজকের পড়াশোনা এক্ষুনি শুরু করে দিব। আমরা একটা একটা করে আস্তে আস্তে শুরু করি, হ্যাঁ। সো দেখি কার কি অবস্থা। সো আসছে, আস্তে আস্তে আসছে মানুষজন। গ্রেট, অলরাইট। সো শুরু করি। যন্ত্রপাতি জিনিসটা আসলে কি, যন্ত্রপাতি কেন লাগে? আমরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম ভৌত জগতে একটা গুরুত্বপূর্ণ মানে আছে কন্টেন্ট কি, ভৌত জগৎকে আমরা পরিমাপ করার প্রয়োজন হয়। কিন্তু পরিমাপ করার জন্য কিছু বিষয় আছে আমরা পরিমাপ করতে পারি, কিছু বিষয় পারি না। কোনগুলো পরিমাপ করতে পারি? যেগুলো কিনা এই যে মনে করো চাল কি পরিমাণ, বা যেগুলো বাস্তবিক জিনিসপাতি আর কি, যেমন ধরো খাটের দৈর্ঘ্য, বা ধরো টেবিলের দৈর্ঘ্য, আমাদের সামনে যা কিছু আছে যেগুলো যেগুলো পরিমাপ করতে পারি, কিছু পরিমাপ করতে পারি না। কোনগুলো? যে মানুষের দোষ গুণ, মানুষের হ্যানত্যান, ওই যে ব্যাপার স্যাপারগুলো। বাট যেগুলো আমরা পরিমাপ করতে পারি, ওই পরিমাপকৃত যন্ত্রগুলোকে সূক্ষ্মভাবে পরিমাপের জন্য আমাদের দরকার কি? যন্ত্রপাতি। আমাদের যন্ত্রপাতি, যন্ত্রপাতি কেন দরকার? পরিমাপ করতে। কীরকম? সূক্ষ্মভাবে পরিমাপ করা। পরিমাপের উদ্দেশ্যটা কি? পরিমাপের উদ্দেশ্য হচ্ছে সূক্ষ্মভাবে পরিমাণ নির্ণয় করা। পরিমাপের উদ্দেশ্য হচ্ছে সূক্ষ্মভাবে পরিমাণ নির্ণয় করা। অলরাইট, তার মানে কি যন্ত্রপাতি, যন্ত্রপাতিতে আমরা কি করি? পরিমাপ করি। পরিমাপের উদ্দেশ্যকে সূক্ষ্মভাবে পরিমাপ করা। তো আমরা এখন পর্যন্ত জানলাম যে যন্ত্রপাতি কেন ব্যবহার করে, কিন্তু ব্যাপার আছে, যন্ত্রপাতি কোনগুলো, কি কি ইউজ করব? ধরো দৈর্ঘ্য মাপার জন্য তো তুমি মনে করো যে ওজন মাপার যন্ত্র দিয়ে তুমি করতে পারবে না, তাই না? তার মানে কি স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক আমাদের যন্ত্র প্রয়োজন। লিখে রাখি, স্পেসিফিক রাশিকে মাপার জন্য স্পেসিফিক যন্ত্র দরকার হয়। স্পেসিফিক রাশিকে মাপার জন্য স্পেসিফিক যন্ত্র লাগে। তো
এইটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, তোমরা একটু বেশি করে মেনশন দিয়ে দাও, যাতে করে একটু মানুষ বেশি হোক, কারণ মানুষ বেশি থাকলে নিজেদের একটু ক্লাস নিতে ভালো লাগে। সো তোমরা একটু বেশি বেশি করে মেনশন করো এবং একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে যারা যারা আছো। অলরাইট, স্পেসিফিক রাশিকে মাপার জন্য স্পেসিফিক যন্ত্র লাগে, যেমন যেমন হচ্ছে দৈর্ঘ্য মাপার জন্য কি লাগে? স্কেল লাগে। দৈর্ঘ্য মাপার জন্য লাগে হচ্ছে স্কেল। অলরাইট, তারপর তারপর হচ্ছে আমাদের মনে করো যে ভর মাপার জন্য নিক্তি লাগে বা ওজন মাপার যন্ত্র। সময় মাপার জন্য ঘড়ি বা স্টপওয়াচ। এই ব্যাপারগুলো ট্রু, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে এই যন্ত্রগুলো কীভাবে আসলে ব্যবহার করো। তো আমরা মোটামুটি আসলে আজকে পড়াশোনা করব হচ্ছে বেশ কিছু যন্ত্র নিয়ে। আমরা আজকে পড়বো হচ্ছে স্কেল নিয়ে। স্কেলের মধ্যে দুই রকম স্কেল নিয়ে পড়বো, এক হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স, তোমরা অনেকে একে স্লাইড ক্যালিপার্স বলেও জানো। আরেকটা হচ্ছে স্ক্রু গজ বা স্ক্রু গেজও অনেকে বলে। আর মোটামুটি আমরা ছোটোখাটো কিছু যন্ত্র, স্টপ ওয়াচ, ওজন মাপার যন্ত্র, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, এই জিনিসগুলোকে নিয়ে জানবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমরা আজকে পড়াশোনা করবো হচ্ছে এই যে জিনিসপাতি যে মাপতেছি, এই যে যন্ত্র দিয়ে যে মাপতেছি, কখনো কখনো দেখা যায় যে আমাদের নিজেদের ভুলের কারণে কিংবা কখনো কখনো দেখা যায় যন্ত্রের ভুলের কারণে আমাদের ভুল হয়ে যায়। তো যখন ভুল হয়ে যায় তখন এই কারণে আমাদের কি করা লাগে? কিছু ওই ভুলগুলোকে বলা হয় ত্রুটি। এই ভুলগুলোকে সংশোধন করা লাগে। তুমি যদি ভুল সম্পর্কেই না জানো, তুমি কারেকশন করবে কি? আমরা এই ত্রুটি নিয়ে কথা বলবো, এরর্স। অ্যান্ড যদি আমরা এই ত্রুটিগুলোকে মিনিমাইজ করতে পারি, তখন দেখবা আমরা অ্যাকুরেট ভ্যালু পাবো। অ্যাকুরেট মানে কি? সূক্ষ্মভাবে। এই যে আমরা এতক্ষণ তো যন্ত্রপাতি নিয়ে কথাবার্তা বললাম, এটা আমি তোমাকে একটা মানে সার্কুলার ভাইব দিলাম। সার্কুলার ভাইব কি? আমি দেখো যেখান থেকে শুরু করেছিলাম, কোথা থেকে শুরু করেছি? যন্ত্রপাতি কেন লাগে? পরিমাপ করতে। কীরকম পরিমাপ? সূক্ষ্মভাবে পরিমাপ। সো যন্ত্রপাতি সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমি যন্ত্রপাতি ব্যবহার করেছি। যন্ত্রপাতি ব্যবহার করার পরে ঝামেলা কি হয়েছে? তাদের মধ্যে ত্রুটি থাকতে পারে। এই ত্রুটিগুলো দূর করে আমরা আরও সূক্ষ্মভাবে যাতে পেতে পারি। অ্যান্ড এটা একটা সার্কুলার ভাইব। আমরা পুরোটা আমি তাহলে তোমাদেরকে একটা লাইনে বুঝিয়ে দিয়েছি। এতক্ষণ তো তাহলে একটা আউটলাইন সম্পর্কে জানলাম। তো তোমাদের এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু তোমরা জানাও। যদি না থাকে তাহলে আমি মুভ অন করি। আমাকে একটু তোমরা বলো এইটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। তাহলে এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? আজকে মেগা ক্লাস মানে তোমাদের এই চ্যাপ্টারের A to Z আমি শেষ করবো, A to Z। সো তোমরা ওই রকমভাবে প্রিপেয়ার থাকো। সো অলরাইট, ক্লিয়ার, গ্রেট ফাইন। তো আমরা শুরু করি। হ্যাঁ, স্কেল দিয়ে মাপা শুরু করি। আগে একটা স্কেল নিয়ে মাপা শুরু করি। তোমাদের হাতের কাছে স্কেল আছে কার কার একটু বলো তো দেখি। স্কেল কি? দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র। কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র। সো আমরা এখন কথা বলবো আপাতত সাধারণ স্কেল দিয়ে। সাধারণ স্কেল তো ভালো করে শোনো, একদম ঠান্ডা মাথায় শোনো। এখানের মধ্যে কি আছে এখন কমেন্ট করছে? ধরো সিয়াম আছে। হ্যাঁ, সিয়াম তার কলেজ মানে স্কুলে সে আসলে একটা জিনিস মাপতে গেছে। ধরো একটা লাঠি আনছে, সো একটা লাঠি মাপতে গেছে। হ্যাঁ, সো ধরো দুষ্টামি করে একটা লাঠি আছে, তো এই লাঠিটা মাপতে মানে ও মনে করো যে টিচার মনে করো বাইরে গেছে, ওর টিচারের বেত মাপতে গেছে। হ্যাঁ, বেত মাপতে গেলে এখন তার মাপার জন্য স্কুলে একটা বড় স্কেল আছে, সেটা হচ্ছে মনে করো 100 সেন্টিমিটার পর্যন্ত। এবং এই সাধারণ স্কেলটা আছে, সিয়াম যে স্কেলটা দিয়ে মাপতে গেছে, স্কেলটা মনে করো অনেক বড়, 100 সেন্টিমিটারের মতো এরকম বড় স্কেল, ওটা দিয়ে সে বেতটাকে মাপবে। সো চিন্তা করে দেখো, সিয়ামের স্কেলটা হচ্ছে সেন্টিমিটার স্কেলে আছে, সেন্টিমিটার এককে আছে। ভালো কথা, সেন্টিমিটার এককে আছে এই যে স্কেল, সেন্টিমিটার স্কেলে আছে তার এটা সেন্টিমিটার এককে এরকম। আবার
তার স্কেলটা দিয়ে শুধু তাই নয়, 0.1 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। এ তো আরো ভালো কথা, মাপা যায়। তার মানে কি, সে এখান থেকে মোটামুটি মাপতে পারবে। তোমাদের বাসায় যে স্কেলগুলো আছে ওইগুলো খেয়াল করে তুমি দেখতে পাবা কিরকম। দেখো এই 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে এসে লেখা আছে স্কেলের মধ্যে 1 সেন্টিমিটার। খেলা কি শেষ? না, ওর ওই যে মাপতে হবে। দেখো এবার আমি স্কেলটা তোমাদের জাস্ট দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10, এবার কত হলো? 2 সেন্টিমিটার। এভাবে যাচ্ছে 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 এরকম, হ্যাঁ এরকম। সো টিচার ভয় দেখানোর জন্য যে লাঠি এনেছে, ধরো এই লাঠি পরিমাপটা হচ্ছে খুব ছোট লাঠি, বাট টিচার স্কেল, আচ্ছা আটকে গেছে নাকি? ক্লিয়ার, গ্রেট। হ্যাঁ কমেন্ট আসছে, কমেন্ট আসছে, কমেন্ট আসছে, সমস্যা নেই, তোমরা কমেন্ট করতে থাকো, সমস্যা নেই। অ্যান্ড তোমরা একটু পারলে ভিডিওটা শেয়ার করে দাও। আমার এখানে আটকে আছে মনে হচ্ছে, দাঁড়াও একটু দেখি। না ঠিক আছে, আই গেস, আলহামদুলিল্লাহ, ফাইন। সো সিয়াম লক্ষ্য করলো সে মাপার সময় তার ফ্রেন্ডও বললো যে না আমি মাপবো। সো তারা দুজন মাপতে মাপতে মানে দুজনে কি করলো, ঝগড়া লাগলো। হ্যাঁ ঝগড়া লেগে কি করলো, দুজন দুই দিক থেকে টানতেছে, টেনে লাঠিটা গেলো ভেঙে। ভেঙে তো গেছে গেছে, এখন কি হয়েছে, ওরা না এখন মানে দুজন দুই পাশ থেকে মাপার জন্য আসছে। তো এখন সিয়ামের পাশে যতটুকু আসছে ওইটুকুর পরিমাপ হচ্ছে 2.54। ভালো মতো খেয়াল করো, সিয়ামকে মাপার জন্য দিয়েছিল পুরো এই বড় ব্যাতটা বা বড় লাঠিটা, ব্যাত বলা ঠিক না যদিও, দুঃখিত। সো লাঠিটা, লাঠি মাপার সময় ও আর ওর ফ্রেন্ড আবার কি করছে, এটা নিয়ে মানে কারাকারি করে এটাকে ভেঙে ফেলছে। ভেঙে ফেলে এখন কি হয়েছে, ওর পায়েরটুকু হচ্ছে ও মাপবে, মাপার জন্য তাকে দিল হচ্ছে, তো মনে করো কত, 2.54 সেন্টিমিটার, 2.54 সেন্টিমিটার। এখন সিয়াম তো মাপতেছে মাপতেছে মাপতেছে, এটুকু আসলো এটুকু আসলো এটুকু আসলো এটুকু আসলো, সিয়াম মাপলো, লাঠিটা আসছে এটুকু, ভালো কথা, লাঠি আসছে এইটুকু এইটুকু, 5 পর্যন্ত আসে। এসে দেখো তো 5-এরও পরে এইটুকু পার্ট, দেখো এই যে এখানে হচ্ছে 6, হ্যাঁ 5 আর 6-এর মাঝখানে কোথাও থেমে গেছে লাঠিটা। সে না বলতে পারছে 2.55, না বলতে পারছে না বলতে পারছে 2.6, না বলতে পারছে 2.5, মাঝখানে কোথাও একটা আটকে গেছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি তো জানি লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে এইটুকু, কিন্তু সিয়াম জানে না। তাহলে তুমি বলো তো সিয়ামকে অ্যাকুরেটলি বলতে পারবে নাকি এই স্কেল দিয়ে মেপে? তুমি বলো পারবে? পারবে না, কারণ অলরেডি সিয়ামের স্কেল আমি বলেছি কত, 0.1 পর্যন্ত মাপতে পারে, 0.1 পর্যন্ত মানে মাপতে পারে। তাহলে এই ক্ষেত্রে আসলে ও আর এটা মাপতে পারবে না, 2.54 সেন্টিমিটার সে মাপতে পারবে না। এখন তাহলে কি ঝামেলা, কি ঝামেলা হচ্ছে, তার স্কেল সর্বোচ্চ আমাকে এইটুকু দেয়, 2.5 পর্যন্ত দেয়, 2.5 পর্যন্ত দেয়, অথবা 2.6-এ চলে যাবে। এখন আমার কাজটা কি, এখন আমাকে তো নতুন কিছু বের করা লাগবে। যদি না হয় তাহলে তো আমি মানে কি করতে পারবো না, প্রিসাইজলি মাপতে পারবো না। যদি প্রিসাইজলি যদি পরিমাপই করতে না পারি, তাহলে আমার এই স্কেল দিয়ে লাভটা কি? প্রিসাইজ মানে কি, সূক্ষ্মভাবে মাপতে পারছি না। তার মানে একটা স্কেলের, সাধারণ স্কেলের কি ক্যারেক্টারিস্টিক্স কি, সেন্টিমিটার এককে মাপা যায় এবং 0.1 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, 0.1 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। সব কিছু কি ঠিক আছে কিনা, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ক্লাসটা তোমরা যদি বুঝতে পারো, তোমার এই চ্যাপ্টার নিয়ে আর কখনো কোনো সমস্যা থাকবে না। আমি A to Z সব কিছু তোমাদেরকে পড়াবো। অলরাইট, সো ভালো কথা, তাহলে এটুকু আমাদের কাছে হলো। এখন কাহিনী কি, এটাকে আমরা এরপর যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে আমার এই কাজটা করা যাচ্ছে না, এই যে একটা ঝামেলা হয়েছে, এই ঝামেলাটা শুধু আমরা না, বা আমি বা তুমি না, বা সিয়ামি না, শুধু এই ঝামেলাটা ফেস করেছিল আলো একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে পিয়েরে ভার্নিয়ার। ওনার নাম হচ্ছে স্যার পিয়েরে ভার্নিয়ার। 1631 সালে প্রথম তিনি একটা স্কেলকে প্রপোজ করেন। তিনি একটা স্কেল প্রপোজ করেন যে এই স্কেলটা আমি এখন বের করলাম, নাও সিয়াম, মানে মনে করো যে হঠাৎ করে আসছে একটা উইন্ডো দিয়ে, একটা লোক আসছে, সিয়াম তো ভয় পেয়ে গেছে, বলে তুমি এত কষ্ট করে চিন্তা করো না, আমি হচ্ছে পিয়েরে ভার্নিয়ার, আমি একটা স্কেল আবিষ্কার করছিলাম, তুমি ওই স্কেলটা ব্যবহার করো নাও। তখন সিয়াম কি করলো,
সিয়াম তো স্বপ্ন দেখছে, কেউ একজন এসে দিয়ে গেছে, আসলে তো এটা ও ল্যাবের মধ্যেই ছিল। ল্যাবের মধ্যে কি ছিল, ভার্নিয়ার স্কেল নামে একটা স্কেল ছিল। সো পিয়ারে ভার্নিয়ার এসে কি বলেছে, সে বলেছে আমার একটা স্কেল আছে, যে স্কেলটা 0.01 সেন্টিমিটার পর্যন্ত মাপা যাবে, এখন সিয়াম তো অনেক খুশি। সিয়াম কেন খুশি, সিয়াম তো টিচারকে বলতে পারবে, স্যার আমি এই যে এটা মাপার জন্য আমি আপনার স্কেলটা ভেঙে গেছে বা আপনার লাঠিটা ভেঙে গেছে, আমি যখন এখন মেপে ফেলেছি, যদি সিয়াম যদি অ্যাকুরেটলি বলতে পারে যে স্যার আমি আসলে এক্সপেরিমেন্টটা করেছি, এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার স্কেলটা ভেঙেছে, তাহলে তো সিয়াম তো বেঁচে যাবে। এখন কাজটা দেখো, এখন আমাদের এই যে ভার্নিয়ার তো মাত্র বললো এটা পর্যন্ত মাপা যায়, সিয়াম মাত্র বুঝলো যে না মাপা যায়, এখন মাপতে হবে কিভাবে, এই সিস্টেমটা শেখা লাগবে না? চলো আমরা এই সিস্টেমটা একটু শিখে আসি, পরে তোমার থেকে ফিডব্যাক নিব, তোমরা কে কে বুঝতে পেরেছো। আমরা অনেক ম্যাথ করবো, অনেক মজার মজার ম্যাথ করবো, আগে এটা একটু দেখি। হ্যাঁ, তার মানে এটা পর্যন্ত আমাদেরকে এখানে মাপা যাবে। তাহলে এই স্কেলটাই বা দেখতে কীরকম, এই স্লাইড ক্যালিপার্স বা এটাকে বলা হয় ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার যে স্কেলটা দেন এটার নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। বানান যদি ভুল যাও আমাকে একটু মাফ করে দিও। ওকে, ভার্নিয়ার ক্যালিপার্সটা দেখতে কীরকম, ভার্নিয়ার ক্যালিপার্সটা দেখতে হচ্ছে এখানে হচ্ছে কুমিরের মতো একটা ঠোঁট, এখানে একটা কুমিরের মতো ঠোঁট, তারপর এইখানে হচ্ছে এরকম একটা জিনিস থাকে, আমি কি উল্টা করলাম নাকি জিনিসটা, দাঁড়াও, লাইফ কি কেটে গেছে? লাইভ গেল কই? হ্যাঁ না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে, গ্রেট। এরপর যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই বরাবর আরেকটা চোয়াল থাকে, এই বরাবর আরেকটা চোয়াল থাকে, এটাকে হচ্ছে এরকমভাবে তোমরা দিতে পারো, এই চোয়ালটা এখান বরাবর থাকে এইভাবে, এভাবে থাকে। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা চোয়াল থাকলেও এই যে ভার্নিয়ার স্কেলটা, মেইন স্কেলটা এটার মতো এভাবে চলতে থাকে, এখান বরাবর এভাবে থাকে একটা, এর উপর দিয়ে একটা কোটিং করা একটা স্কেল থাকে, লাল দাগ অংশটা দেখছো না, এখানে একটা স্কেল থাকে, যেটাকে দেখো এখানে একটা স্কেল থাকে, এখানে একটা স্কেল থাকে, এই স্কেলটা কি করা যায়, সাই করে একবার এই পাশে নেওয়া যায়, আর একবার এই পাশে টানা যায়, একবার এই পাশে নেওয়া যায়, একবার এই পাশে টানা যায়, দুইটা কাজই করা যায়। এখানে একটা স্ক্রু নামে জিনিস থাকে, সবগুলোর নাম লিখে দিব অবশ্যই। সো এখানে একটা পার্ট থাকে, এই অংশটুকু, প্রত্যেকটা পার্টের কাজ কী কী আমি একটা একটা করে বলবো, রাইট? সো ভালো কথা, এখানে একটা অংশ থাকে, এখানে একটা অংশ থাকে, এদিকে দুইটা জ, এদেরকে বলা হয় জ, এখানে একটা অঞ্চল থাকে, এটাকে বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে জ, জ মানে চোয়াল, রাইট? এটাকে বলা হয় স্ক্রিউ, এটাকে বলা হয় ভিএস বা ভার্নিয়ার স্কেল, ভিএস মানে ভার্নিয়ার স্কেল। এটাকে বলা হয়, এখানে একটা স্কেল থাকে, দেখো এই বরাবর একটা এখান দিয়ে স্কেল থাকে, এটাকে বলা হয় মেইন স্কেল। ওকে, ভার্নিয়ার স্কেল, মেইন স্কেল, এটুকু আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলা দিয়ে আমরা কাজ কি করব, মানে এটা কি কাজে লাগে, যন্ত্রটাই বা দরকারটা কি, এই যন্ত্রটার কাজগুলো কি কি, তোমরা লেখো যে ভার্নিয়ার ক্যালিপার্সের ব্যবহার, ভার্নিয়ার ক্যালিপার্সের ব্যবহার, অলরাইট। ওকে, সো এখন তো সিএম তো এখন জানে, খালি ভার্নিয়ার স্কেল মাত্র নতুন পাইলো, এখন তো মনে করো সিএম তো জানে না এটাতে কীভাবে ব্যবহার করতে হয়। সো এখন এখানের মধ্যে কে কে আছে দেখা যাক। এরপর এখানের মধ্যে আছে তো মনে করো যে রফিক আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রফিক। এখন রফিকের কাজ, এখন সিএম তো জানে না এটা কীভাবে ব্যবহার করতে হয়, রফিকের আবার কী হয়েছে, আগের দিন এক্সপেরিমেন্টটা শেষ, সো রফিক পড়ে টড়ে আসছে, এখন রফিকের কাজ হচ্ছে, এখন সিএম ধরলো রফিককে বলে, রফিক তুমি কি জানো এটা আসলে কীভাবে ব্যবহার করতে হয়? তো রফিক তো আসলে মানে একটু চালাক, রফিক সিয়ামকে বলতেছে কি, বলে
আমি জিনিসটা আসলে দেখেছি মনে হচ্ছে, কিন্তু আমি যদি মনে করো মানে রফিক চালাক বলতে কি রফিক কিছু ট্রিট আদায় করে নিবে আর কি, এমন ধান্দা। তো বলে যে আমি আসলে এটা আগের দিন করছিলাম, তো যদি একটু পড়াশোনা করি পারবো, বাট আগে বল আমাকে কি দিবি। সিয়ামকে বলতেছে। এখন সিয়াম তো পড়ছে বিপদে, এখন যদি এক্সপেরিমেন্ট না করতে পারে তার তো কার্য শিথিল হবে না, মানে কার্য সিদ্ধি হবে না। কাজ যদি সিদ্ধি না হয় তাহলে তো সে ওইটা করতে পারবে না। এখন রফিক এসে বলতেছে, তো এখন পরে তো এটা ডিল হইলো যে একটু মনে করো যে রফিক বলে টলে দিবে, সিয়াম ওকে একটু পেট পূজা করা হবে, মোটামুটি খাওয়া দাওয়ার কিছু হবে, হয়ে তারপর হইলো। এবার দেখো সিয়াম এবার কাহিনী কি করলো, মানে রফিক এবার তাকে কি বললো। রফিক বললো যে এইটুকু মোটামুটি আঁকা আঁকি ঠিক আছে, কারণ সিয়াম দেখে দেখে এটাকে আঁকছে। এখানে স্কেলটা এ বরাবর ছিল, এখানেও যাই হোক ভার্নিয়ার স্কেল এখানে কিছু দাগ কাটা থাকে। হ্যাঁ, এখন রফিক এসে বলে যে মানে সিয়ামকে প্রথমে যেটা বলে যে এটা দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ কিংবা কোনো একটি যে কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ মাপা যায়। যে কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে দৈর্ঘ্য প্রস্থ কিভাবে মাপবো ছোট বস্তু? এই যে জ আছে না, এই যে জ, ধরো এই যে ছোট বস্তুর এই জ, এখানে একটা বক্স দিব, বড় কিউব আকৃতির জিনিস, এই জতে এখানে বসাই দিব। জটা কিভাবে আমি বললাম না, এই যে উপরে লাল অংশটা দেখতেছো না, লাল অংশটা সাইন করে এই পাশে চলে যেতে পারে, আবার এই পাশে নিয়ে আসতে পারো, এটাকে টেনে আমি এই পাশে নিয়ে আসতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। এটার সাথে এই যে এই অংশটুকু আটকানো, লাল অংশটা পুরোটাই আলাদা করে আটকানো ওই স্লাইড ক্লিপার্সের মধ্যে। আমি আটকালাম, এনে 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 এই যে স্ক্রুটা আছে, স্ক্রু দিয়ে আমি ফিট করে দিলাম, কাজ শেষ। এবার কাহিনী দেখো, এটা তো বললো একটা ব্যবহার, আর কি কোনো ব্যবহার নাই? আছে তো, আরো ব্যবহার আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। গোলাকার বস্তুর ব্যাস মাপা যায়। এটা একটু খেয়াল রাখবা, ব্যাস নট ব্যাসার্ধ, বি ভেরি কেয়ারফুল। ব্যাস নট ব্যাসার্ধ। তো বলতে পারো ভাইয়া ব্যাস পাইলে তো আমার ব্যাসার্ধ মাপতে পারবো। ব্যাসার্ধ পাচ্ছ কিন্তু ব্যাসার্ধ মাপছো না, খেয়াল রাখবা। তুমি মাপছো ব্যাস কিভাবে ভাইয়া? এই যে দেখো আমি কিউবটা সরাই দিয়ে আমি যদি এখানে একটা গোলাকার বস্তু দিই, এই যে তুমি ব্যাসটা মাপতে পারতেছো, নট ব্যাসার্ধ। বি ভেরি কেয়ারফুল, এমসিকিউতে আসবে ব্যাসার্ধ ব্যাস দিয়ে দিবে, তুমি ব্যাসার্ধ দাগাই দিয়ে আসবে, কারণ ব্যাসার্ধ আর ব্যাসটা একই রকম, ভুল করবা। অলরাইট, খেয়াল রাখবা এটা। এছাড়াও হচ্ছে তুমি ডেপথ অফ ওয়াটার নির্ণয় করতে পারবা। দেখো বিকারে পানির গভীরতা, কিভাবে? এই যে দেখো নিচে দিয়ে একটা পার্ট দেখছো, এই যে দাদা ভাই বের হয়ে আছে যেখান দিয়ে একটা, এটাকে দিয়ে তুমি পানির গভীরতা মাপতে পারবা, যে নামায় তোমার কতটুকু ইয়ে করা লাগে, পানির গভীরতা মাপা যায়। এরপর আর কি আছে? এরপর কোন পার্টটা বাকি রয়ে গেছে, এটা কাজে লাগিয়েছে এটা। তাহলে এটার কাজটা কি? আবার এটার কাজটা হচ্ছে, ধরো এরকম হচ্ছে যে একটা হলো সিলিন্ডার। হ্যাঁ, হলো সিলিন্ডার মানে কি, এই সিলিন্ডারের ভিতরেও এই পার্ট একটু আছে। তুমি দেখো সিলিন্ডারটা এরকম, আর এখানে হচ্ছে এরকম একটা পার্ট আছে। তুমি দেখো এটার একটা বহিঃব্যাসার্ধ আছে, বহি সারফেস আছে, একটা ভিতরের সারফেস আছে, একটা আউটার সারফেস আছে, একটা ইনার সারফেস আছে। এটা দিয়ে তুমি যে কাজটা করবা, যে ভিতরের ব্যাসটা মাপতে পারবা। আবার বলি, ভিতরের ব্যাসটা মাপতে পারবা। এই যে এই জিনিসটা ভিতরের দিকে এমনি করে দিয়ে যদি টেনে দাও, তাহলে তুমি ভিতরের ব্যাসটা মাপতে পারতেছো। 4 নাম্বার ইয়া কি? তার মানে সিলিন্ডারের অন্ত ব্যাসার্ধ মাপা যায়। অন্ত ব্যাসার্ধ না অন্ত ব্যাস মাপা যায়। সো এটুকুই কি ক্লিয়ার নাকি তোমরা বলো, একটু বুঝতে পেরেছো কিনা? 4টা পয়েন্ট মাথায় আছে কিনা বলো, এই 4টা পয়েন্ট তোমাদের মাথায় আছে কিনা বলো। চারটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। এই মানুষজন এত কম কেন? ক্লিয়ার। অলরাইট, সবাই তো শেয়ারও করে নাই, কি অবস্থা?
সবাই একটু তোমাদের যত মানে কাছের দূরে ফ্রেন্ড আছে সবাইকে শেয়ার করে দাও, সবাই একটু মনে করো সবাই মিলে ক্লাস করি, চলো। অলরাইট, সো কাহিনী দেখো, এটা যদি বুঝতে পেরে থাকি আমরা এখন তাহলে আসল কাহিনীতে চলে যাব। এই ভার্নিয়ার স্কেলটা কেন দরকার? এখন তো ওই যে রফিক বলছে সিয়ামকে সব কিছু গুছিয়ে গাছিয়ে বলছে। এখন কাজটা কি? কাজটা হচ্ছে আমরা সব সময় চাই যে কোনো একটা স্কেলের লঘিষ্ঠ গণনকে কাজে লাগাতে চাই। আমরা লঘিষ্ঠ গণনকে কাজে লাগাতে চাই। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমরা লঘিষ্ঠ গণন বলতে আসলে কি বুঝি? এখানে একটা ভালো টার্ম ইউজ করেছি, দেখো লঘিষ্ঠ গণন কাকে বলে। লঘিষ্ঠ গণন মানে হচ্ছে ক্ষুদ্রতম যে পরিমাণ, ক্ষুদ্রতম যতটুকু মাপতে পারি, তাহলে ওই যে সিয়াম যে প্রথম যে স্কেলটা মানে এনেছিল, ওই স্কেলটা লঘিষ্ঠ গণন কতটুকু? 0.1 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? 0.1 সেন্টিমিটার। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে 0.01 কিভাবে আসছে একটু দেখাই। লঘিষ্ঠ গণন মানে কি সবচেয়ে ক্ষুদ্রতম ব্যবহার করতে পারি। তবে এটার ক্ষেত্রে আমি তোমাকে বলেছিলাম না এখানে একটা ভার্নিয়ার স্কেল আছে, একটা মেইন স্কেল আছে, এটা নিয়ে একটু খেলা হবে। মজাটা দেখো, দেখো আমি এখানে হচ্ছে ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলটা এরকম থাকে। ধরো এই যে এটা হচ্ছে আমাদের মেইন স্কেল, হ্যাঁ মেইন স্কেল, ভালো কথা। মেইন স্কেলে 1 সেন্টিমিটার আমি এখানে ড্র করি। 1 সেন্টিমিটার কীরকম? এরকম থাকে আর কি মেইন স্কেলের মধ্যে। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10, 10 মানে 1 সেন্টিমিটার। এখানে 1 সেন্টিমিটারটা উপরে লিখি, হ্যাঁ ভালো কথা। অ্যাট দ্য সেম টাইম এখানে একটা তোমার ভার্নিয়ার স্কেল সাইডে লাগানো থাকে। ভার্নিয়ার স্কেলের কাহিনী কি? ভার্নিয়ার স্কেলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, একটু এখানে হিজিবিজি হয়ে গেছে, 8 9 10। ভার্নিয়ার স্কেলের 10টা ঘর আগে শেষ হয়ে গেছে। ভার্নিয়ার স্কেলটা এখান বরাবর এটুকু। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রতি এক ঘর মূল স্কেলে এক ঘরের চেয়ে ছোট হয়। লিখে রাখো এই জিনিসটা। ভার্নিয়ার স্কেলের এক ঘর মূল স্কেলের এক ঘর হতে ছোট হয়। এগুলো কিন্তু বইতে নাই, বইতে এত ডিটেলসে নাই, ভালো করে খেয়াল করো। মূল স্কেলের এক ঘর হতে ছোট হয়। কিরকম ছোট? মূল স্কেলের 1 সেন্টিমিটার শেষ যখন, দেখো তো মূল স্কেলের 1 সেন্টিমিটার না, মূল স্কেলের এক ঘর কত? 1 সেন্টিমিটার ছিল। ভার্নিয়ার স্কেল তার আগে এক ঘর পূরণ করে ফেলছে। তার মানে মূল স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। আমি এত কিছুতে যাচ্ছি না, তোমাদেরকে এখন যাচ্ছি না। আমি সলিড একটা সূত্র প্রমাণ করি, সূত্র দেখাই দিয়ে তোমরা এবার মিলাবা বইয়ে যে লাইনটা আছে এই লাইনটার সাথে আমার সূত্র মিলে নাকি। দেখো আমি ধরলাম মূল স্কেলে হচ্ছে, মূল স্কেলকে মনে করো যে মেইন স্কেল, মূল স্কেলের মোট ঘর হচ্ছে এম সংখ্যক। মূল স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে মনে করো এম সংখ্যক। এটা হচ্ছে মূল স্কেলের ভাগ সংখ্যা, অলরাইট। এবং ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে এন। সো ভালো কথা, এটা লিখলাম। এই যে মূল স্কেলের ঘর সংখ্যা এই যে এখানে আসছে। এখন চিন্তা করে দেখো মানে এই যে যেখানে শেষ হয়েছে এখান পর্যন্ত মূল স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এখান পর্যন্ত এম সংখ্যক, আর ভার্নিয়ার স্কেল হচ্ছে এখান পর্যন্ত এন সংখ্যক। কাহিনীটা দেখো, কাহিনীটা হচ্ছে আমি যদি এই যে এইটুকু পরিমাণ যদি বের করতে পারি, এটাই আমাদের লিস্ট কাউন্টটা। আমি সবচেয়ে কম কি পরিমাণ বের করছি, এটাও যদি না বুঝো আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। মূল স্কেলের এক ঘর কত? আমি বললাম এম সংখ্যক ঘর, বাট মূল স্কেলের এক ঘর কত? 1 সেন্টিমিটার। লিখে রাখো
মূল স্কেলের এক ঘর ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এটুকু ক্লিয়ার? খুব ভালো কথা। তাহলে এবার চিন্তা করে দেখো আমাদের কাজ কি, আমাদের যে লঘিষ্ঠকরণ বের করতে হবে। লঘিষ্ঠকরণ মানে হচ্ছে এই যে দেখো তো সবচেয়ে ক্ষুদ্রতর কোনটা, এইটুকু, এই যে এইটুকু নাকি এইটুকু, কোনোটাই না। দেখো এটা যদি পুরোটা যদি আমি ধরি এ, এখানে হচ্ছে ভার্নিয়ার স্কেল বি, আমরা কোনটা সবচেয়ে কম মাপতে পারি, কম পরিমাণ মাপতে পারি? এটুকু, এটুকু, এটুকু পরিমাণ কি বলে? এটুকু পরিমাণ হচ্ছে যে মূল স্কেলের এক ঘর সংখ্যা মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের সংখ্যা, পার্থক্যটুকু। তাহলে এটা মানে আসলে কি বোঝায়? এটাই আমাদের লিস্ট কাউন্ট। এটা আমরা বলতে পারি যে লিস্ট কাউন্ট, বা আমরা লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণনকে এলসি দ্বারা প্রকাশ করা হয়, এটা বলে লিস্ট কাউন্ট। হ্যাঁ, লিস্ট কাউন্ট। সো আমরা লিখতে পারি এলসি ইজ ইকুয়াল টু, এলসি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি মূল স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। মূল স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। কিন্তু আমরা দেখেছি, দেখো এই যে এখান পর্যন্ত আমি যদি দেখি তাহলে হিসাবটা দেখো তো, এম মূল স্কেল মেইন স্কেল, ভার্নিয়ার স্কেল ভিএস। হ্যাঁ, অলরাইট, ভার্নিয়ার স্কেলের এক ঘরকে আমি বললাম যে ভার্নিয়ার ডিভিশন, ভার্নিয়ার স্কেলের ডিভিশন। মূল স্কেলকে এম দ্বারা প্রকাশ করে, এমএস দ্বারা প্রকাশ করছি, আর ডিভিশন দ্বারা ডি, এমএসডি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এম সংখ্যক এমএসডি, এমএসডি ইজ ইকুয়াল টু এন সংখ্যক ভিএসডি। আমরা এখানে দেখতেছি না এই যে সমান সমান পরিমাণ ভিএসডি লিখতে পারি। তাহলে 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 এই ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি? এক সংখ্যক 1 এমএসডি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এন বাই এম ভিএসডি। দেখো তো দেখো তো দেখো তো এটা লেখা যায় কিনা, লেখা যায় কিনা? এটা এভাবে না লিখে দাঁড়াও, আমরা উল্টা লিখছি, দাঁড়াও, আমরা এভাবে না লিখে আমরা যদি এভাবে লিখি, এন সংখ্যক ভিএসডি ইজ ইকুয়াল টু এম সংখ্যক, এই যে মূল স্কেল এমএসডি যদি লিখতে পারি, অতএব আমি এখান থেকে লিখতে পারি না যে এক সংখ্যক ভিএসডি ইজ ইকুয়াল টু এম বাই এন এমএসডি। লেখা যায় কিনা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ভাইয়া এসএসসি 21-এর সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিলে ভালো হতো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, এখন যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে রেগুলার, সো এখন থেকে তোমরা অ্যাটেন্ডেন্স বাড়াও, দেন আমরা পড়াবো, সমস্যা নেই। রাইট, একটু খেয়াল করো জিনিসটা, একটু খেয়াল করো। এটা বুঝতে পারলে তোমার এই যে বইয়ের যে সূত্র আছে, সূত্রটা বুঝতে তোমার 2 মিনিটও লাগবে না, এটুকু। তাহলে 1 ভিএসডি বের করে ফেলেছি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? মূল স্কেলের এক ঘরকে আমি কি বলি বলো তো? মূল স্কেলের এক ঘরকে আমি বলেছি এমএসডি। ভার্নিয়ার স্কেলের এক ঘরকে আমি কত বেরেছি? যে 1 ভিএসডি ইজ ইকুয়াল টু এম বাই এন এমএসডি। তাহলে তুমি একটা কাজ করো, এমএসডি কমন নিয়ে নাও। এমএসডি কমন নিয়ে নিলে কি হয়? 1 মাইনাস এম বাই এন এমএসডি। এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠকরণের ফর্মুলা। বইতে দেখেছেন লঘিষ্ঠকরণ এই জিনিসটা। তাহলে এটার মানে কি বোঝায়? বইতে বিভিন্ন প্রশ্ন আছে না, ধরো মূল স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান। মূল স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার হলে ভার্নিয়ার লঘিষ্ঠ গণন কত? বি কেয়ারফুল, দেখো কি দেয়া আছে। মূল স্কেলের 9 ভাগ, এম কত? 9, ফর্মুলাতে ফালাও 1 মাইনাস 9। ভার্নিয়ার স্কেলে কয় ভাগ? 10 ভাগ, ফালাও 10। এমএসডি কত? 1 ভাগের পরিমাণ কত? এই যে 1 মিলিমিটার, বসায় দাও। কত আসে? এটা যদি ক্যালকুলেট করো কত আসে, হিসাব করে বলো আমাকে। বসায় দাও। সো এটাই হচ্ছে আমাদের হিসাব নিকেশ। অলরাইট। আচ্ছা, একজন বলছে রিকোয়ারমেন্ট। আচ্ছা ভাইয়া, এখনও এই রিকোয়ারমেন্ট নিয়ে এখনও হিসাব নিকেশ এখন আসে নাই।
যদি সামনে আসে অবশ্যই আমরা আমাদের ক্লাস চালু করে দিব, তখন তোমরা জানতে পারবা। অলরাইট, আমরা একটু প্রশ্ন মানে বইয়ের প্রশ্নের সলভে চলে যাই, চলো। অলরাইট, আমরা এভাবে এগুলোকে সলভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা ভার্নিয়ার স্কেলের হিসেব নিকেশ। তাহলে এখান থেকে আমরা তাহলে স্কেলটি মাপটো কীভাবে? এখন তো সিএমের কাজ শেষ হয় নাই, সিএম বলছে পুরোটা মাপতে হবে। তাহলে আমরা যদি বলতে পারি যে পরিমাপ ইজ ইকুয়াল টু, তোমরা যে কাজটা করবা, পরিমাপ ইজ ইকুয়াল টু মূল স্কেলের পার্ট প্লাস মূল স্কেলের পার্ট, এটাকে বলা হয়েছে মেইন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেলের পার্ট বা ভার্নিয়ার ক্যালিপার্সের পার্ট। যদি এটা ট্রু হয় তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট জিনিসটা আবার কি? মূল স্কেলের পার্ট তো হচ্ছে আমরা স্কেল বরাবর যে পরিমাণ পাবো। ভার্নিয়ার স্কেলের পার্টটা কি? ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে লঘিষ্ঠ গণন, এই যে আমরা যে বের করলাম লঘিষ্ঠ গণন ইন্টু ভার্নিয়ার সমপাতন। ভাই ভার্নিয়ার সমপাতন আবার জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই যে আমি তোমাদের যে একটা জিনিস দেখিয়েছিলাম, দেখো তো, এই যে ভার্নিয়ার স্কেল যে দেখিয়েছিলাম দেখতে এরকম, হ্যাঁ ভালো কথা, এটা জাস্ট এরকম, আমি জাস্ট একটু ইয়াতে আঁকছি, অ্যাজাম্পশনের উপর আমি আঁকছি। দাঁড়াও, এই যে ভার্নিয়ার স্কেল দিয়ে এঁকেছিলাম, দেখো এখানে যদি কোনো জিনিস স্থাপন করো, এই ভার্নিয়ার স্কেলের সরতে একটা পয়েন্টে আসে। হ্যাঁ, সো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলতে দেখো তো একটা পয়েন্ট পর্যন্ত, ভার্নিয়ার স্কেলের একটা দাগ পর্যন্ত এই যে মূল স্কেলের সাথে শূন্য দাগের সাথে মিলে যায়। সো ওই মিলার দাগ পর্যন্ত যত নাম্বার, ধরো ভার্নিয়ার সমপাতন দেওয়া যে 5 নাম্বার ঘরে গিয়ে মিলে, 5 নাম্বার ঘরে গিয়ে যদি মিলে তাহলে বলা হয় ভার্নিয়ার সমপাতন 5। তুমি স্কেলটা থাকলে আমি তোমাকে আরও ভালো মতো দেখাতে পারতাম। এখানের মধ্যে অনেকগুলো দাগ থাকে, যেমন 10টা দাগ থাকে, যত নাম্বার ঘরে গিয়ে শূন্য দাগের সাথে মানে মেইন দাগের সাথে মিলে তখন গিয়ে আমরা বলবো এটাকে ভার্নিয়ার সমপাতন। চলো একটা ম্যাথ দেখালে তোমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হবে। চলো আমরা একটা করে দেখাই। আচ্ছা, কারোর কাছে কোনো সমস্যা আছে? আচ্ছা, চান্স আছে কি, যেহেতু 3 সাবজেক্টের এসএসসি আর রিকোয়ারমেন্ট কমাতে পারে, কারণ ভর্তি পরীক্ষার ব্যাপার হচ্ছে যে ওরা প্রতি বছর কী পরিমাণ স্টুডেন্ট মানে কীরকম রেজাল্ট করছে, কী পরিমাণ স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, মানে এই ধরনের জিনিসপাতিগুলো একটু করে তো, সো কমানোর চান্স আছে, কোনো সমস্যা মানে এটা নিয়ে আসলে মানে শঙ্কিত হওয়ার কোনো রিজন নাই। অলরাইট, সো চলো আমরা একটা প্রশ্ন করি, প্রশ্নের একটা আনসার লিখি। চলো, কোনো একটি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে, সো প্রশ্নটা লিখি, কোনো একটি দণ্ডের দৈর্ঘ্য মূল স্কেলে কোনো একটি দণ্ডের দৈর্ঘ্য মূল স্কেলে 5.2 সেন্টিমিটার আছে, আর ভার্নিয়ার সমপাতন দেয়া আছে 12। ভার্নিয়ার সমপাতন দেয়া আছে 12। অলরাইট, সো ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে হচ্ছে যে আমাদের এখানে ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 0.005 সেন্টিমিটার, সব কিছুই দেওয়া আছে। দ্বন্দ্বটির প্রকৃত দৈর্ঘ্য কত? অলরাইট, সো এটা নিয়ে তাহলে আমাদের আনসারটা কীরকম হতে পারে, লেটস সি। আচ্ছা, মানুষজন এত কমে যাচ্ছে কেন, কী অবস্থা? তোমাকে বুঝতে পারছো না নাকি ঝামেলা হচ্ছে আসলে? ভাইয়া রিপিট করেন প্লিজ। কোন জিনিসটা রিপিট করব? আচ্ছা, তোমরা একটু ক্লাস শেষে তাহলে একটু দেখে নিও যে জিনিসটা। অলরাইট, কোনো একটি দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে মূল স্কেলে এত, ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে 12। ভার্নিয়ার সমপাতন হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের মধ্যে তুমি যখন মাপটা নিবা
ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা, অলরাইট, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ থেকে একটা জায়গায় গিয়ে দেখো তো ভার্নিয়ার স্কেলের দাগগুলো কীরকম, এই যে এরকম 10টা দাগ, শূন্য দাগ এরকম, তো এখান থেকে শূন্য, তো এখান থেকে দাগগুলো 1 2 3 4 5 করে 10টা দাগ থাকে, তাই না? সো এই 10টা দাগ মূল স্কেলে যে কোনো একটা দাগের সাথে মিলে যায়। সো শূন্য থেকে যত নাম্বার দাগটা মিলে ওইটাকে বলা হয় ভার্নিয়ার সমাপতন। ধরো 5 নাম্বারে মিললে 5, 6 নাম্বারে মিললে 6, এরকম করে। সো এখানে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 12, তার মানে এটার ঘর হচ্ছে 20টা, 20 নাম্বার ঘর মানে 12 নাম্বার ঘরে গিয়ে মিলছে। সো ওই অনুযায়ী খুব ভালো কথা। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? অলরাইট, সো এটার ক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তরটা কি? মূল প্রকৃত দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু মূল স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট দেওয়া আছে 5.2 প্লাস, এরপর বলছে যে ভার্নিয়ার সমাপতন এবং ভার্নিয়ার ধ্রুবক, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক লিখা, এটাকে বলছে ভার্নিয়ার ধ্রুবক। অলরাইট, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে এত, আর ভার্নিয়ার সমাপতন হচ্ছে 12, তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সাথে আমাদের কি করতে, ভার্নিয়ার ধ্রুবক আর ওই যে লঘিষ্ঠ, এটাই তো, এই যে এটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক, লঘিষ্ঠকরণ ইনটু এটা ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। যাই হোক, এখানে ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ভার্নিয়ার স্কেলের পার্ট, এই জায়গায় ভার্নিয়ার ধ্রুবক কত, 5.0.005 ইন্টু 12, এটা হিসাব করে কত আসে আমাকে একটু জানাও, এটা হিসাব করে আমাকে একটু কত আসে। ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠকরণকে বলা হয় সাধারণত ভার্নিয়ার ধ্রুবক হিসাবে, তোমরা আমাকে কত আসে এটা একটু জানাও। ফার্স্ট ক্লাস কোথায় পাওয়া যাবে? ফার্স্ট ক্লাস গ্রুপে আছে, গ্রুপে আছে, একটু দেখে নিও, আমাদের মডারেটর কাউকে নক করলেই দিয়ে দিবে। অলরাইট অলরাইট অলরাইট, সো ভালো কথা। এটা আনসার কত আসে একটু, ক্যালকুলেটর তোমার হাতের কাছে নাই, আচ্ছা তাহলে তোমরা এটা একটু ক্যালকুলেট করে হিসাব করে নিও। অলরাইট, তারপর আমি এর পরেরটাতে যাই। এরপরের পার্টটা হচ্ছে একটি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পার্ট, একটি ভার্নিয়ার স্কেলে এটা আমি তোমাদের বইয়ে যে সূত্র আছে এটা দিয়ে করাচ্ছি, দাঁড়াও। এটি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পাঁচ দেয়া আছে কত, 1 মিলিমিটারের, 1 মিলিমিটার স্কেলের 1 মিলিমিটার স্কেলের 20 ভাগ ভার্নিয়ার স্কেলের 1 মিলিমিটার প্রধান স্কেলের 20 ভাগ ভার্নিয়ার স্কেলের 19 ঘরের সঙ্গে মিলে যায়। প্রশ্ন মনে উল্টা আছে, দাঁড়াও। 20 ভাগ মূল স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সাথে মিলে যায়। মিলে যায়, অলরাইট। সো তাহলে আমাকে দেওয়া আছে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কত নির্ণয় করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক বইতে যে সূত্র আছে, সূত্র হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পার্ট কত, সেটা সূত্র অনুযায়ী ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, আমরা জানি কি, এস বাই এন, এন মানে কি ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা 20 আর এক ঘরের সংখ্যা কত, 1 মিলিমিটার। সো বসাই দাও, ভ্যালু কত আসে, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের আনসার। অলরাইট, 5.26 এটা কত আসে তোমরা একটু বললো। অলরাইট অলরাইট অলরাইট,
ওকে, ভালো কথা। তো এটাকে তাহলে আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, ভালো দেখে একটা প্রশ্ন খুঁজতেছি, দাঁড়াও। আজানটা শেষ হোক, আমি একটা প্রশ্ন লিখি, বোর্ডে আসা একটা প্রশ্ন। আজানটা শেষ হোক, আমি আবার শুরু করছি। ওকে, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি এখন? আমি তোমাদেরকে সূত্র কি শিখিয়েছিলাম বলো তো? এই যে ভার্নিয়ার ধ্রুবক বা লঘিষ্ঠ গণন, ভার্নিয়ার ধ্রুবককে বলো ভার্নিয়ার লঘিষ্ঠ গণন আর কি। ভার্নিয়ার ধ্রুবকটাকে নির্ণয় করতে হলে আমাদের ফর্মুলা কি? 1 মাইনাস মূল স্কেলের ভাগ সংখ্যা, দুঃখিত দেখি, হ্যাঁ ঠিক আছে, মূল স্কেলের ভাগ সংখ্যা ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ইন্টু আমরা এই ক্ষেত্রে আসে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে মূল স্কেলের প্রতি এক ঘরের 1 এমএসডি, প্রতি এক ঘরের পরিমাণ। যদি এটা সত্যি হয়, এখানে ক্ষেত্রে মূল স্কেলের কত আমাদের বলতো 19, ভাগ সংখ্যা 19, তারপর ভার্নিয়ার স্কেলের 20, 1 মাইনাস 19/20, আর ইন্টু এখানে আসে হচ্ছে যে আমাদের 1 এমএসডি। সো ভালো কথা। তো এই ক্ষেত্রে আমাদের হিসাবটা কত আসবে বলো তো? হিসাবটা ভার্নিয়ার ধ্রুবক কত আসবে? ভার্নিয়ার ধ্রুবকটা ডিরেক্টলি আসবে, সেটা হচ্ছে 1/20, 1 এমএসডি। এই সূত্রটাই তোমরা আসলে যে বইতে দেওয়া আছে না একটা সূত্র, যে S/N ভিসি ইজ ইকুয়াল টু S/N, এটা এভাবে আসে। এই সূত্রটা দিয়ে কিভাবে আসে? এই যে দেখো, উপরে যে এস ধরেছে মূল স্কেলের এক ভাগের, মানে যে কোনো একটা মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই যে এনটা আছে, এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের মূল ঘরের সংখ্যা। আমি জাস্ট তোমাদেরকে প্রুফ করে দেখিয়েছি, যে প্রমাণটা তোমাদের বইতে নাই, এই প্রমাণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যখন আমাদের মূল স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, মানে মূল স্কেলের যে এক ঘরের পরিমাণ যদি ভার্নিয়ার স্কেলের এক ঘরের পরিমাণের চেয়ে বেশি হয়, বা ভার্নিয়ার স্কেলের এক ঘরের পরিমাণ মূল স্কেলের এক ঘরের পরিমাণের চেয়ে কম হয়, তো সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা খাটবে। বইতে এই সূত্রটাই তোমাদের ইয়েতে দেওয়া আছে, শর্টকাট করে দেওয়া আছে। তো আশা করি আর তোমাদের এই ভার্নিয়ার ক্যালিপার্সের যে আমাদের
ভার্নিয়ার সমপাতন বের করতে সমস্যা হবে না, ভার্নিয়ার সমপাতন না, দুঃখিত, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে সমস্যা হবে না। সো এরপর চলো আমি একটা বোর্ডের প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিব। ইয়েস, 0.05। চলো একটা বোর্ডের প্রশ্ন সলভ করে দিই। মূল স্কেলের পার্ট পাওয়া গেল। এটা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড 2017 সালে আসছে। ভার্নিয়ার ধ্রুবক (0.01 সেন্টিমিটার) এবং ভার্নিয়ার সমপাতন 5। যদি যন্ত্রটির কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে, কোনো ত্রুটি না থাকে তবে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। ভালো কথা, খুবই সুন্দর একটা প্রশ্ন। সো আমাদের জাস্ট গোলকের মূল ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, আগে যে মূল পরিমাপ ইজ ইকুয়াল টু রাখো 12.2 যোগ ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার সমপাতন, এদেরকে গুণ করে দিতে হবে 0.01 ইন্টু 5। একে ক্যালকুলেট করে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের আসল পরিমাপ। খুবই সহজ প্রশ্ন। সূত্র কি, মূল পরিমাপ ইজ ইকুয়াল টু মূল স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার স্কেলের পার্ট। ভার্নিয়ার স্কেলের পার্ট কীরকম, ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন। আমি সূত্রটা লিখে দিই, মূল পরিমাপ ইজ ইকুয়াল টু ভার্নিয়ার স্কেলের পার্ট ভার্নিয়ার স্কেলের পার্ট। ভার্নিয়ার স্কেলের পার্ট ইজ ইকুয়াল টু লিখতে হবে কি, ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন। ওকে, এই হচ্ছে অবস্থা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো মানে সূত্রটা। তো তোমরা যদি মনে করো যে আর কোনো কোয়েশ্চেন আছে নাকি, আমাকে একটু তোমরা বলো, যে স্লাইড ক্যালিপার্স নিয়ে যদি ক্লিয়ার থাকে তাহলে আমি মুভ অন করি হচ্ছে স্ক্রু গজটা পড়াবো। তোমরা কি একটু বলো এটা নিয়ে ক্লিয়ার কিনা তোমরা। যদি তোমরা ক্লিয়ার থাকো তাহলে আমরা এটা নিয়ে মুভ অন করবো। Alright.
কেটে গেল কোথায়? গ্রেট, 20, আচ্ছা 12.25 ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো চলো এবার আমরা দেখবো হচ্ছে তোমাদের স্ক্রু গজ নিয়ে আলোচনা। হ্যাঁ, স্ক্রু গজ তোমরা সবাই কিন্তু নোট কিন্তু এই গ্রুপেই দিবে। সো স্ক্রু গজটা দেখতে কীরকম? স্ক্রু গজের এখানে আমাদের কিছু দাগ কাটা থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় মূল স্কেল, এটাকে বলা হয় মূল স্কেলের মাঝখানে একটা জিনিস থাকে, এটাকে বলা হয় বেস লাইন। তারপরে কাহিনী হচ্ছে এখান থেকে একটা স্কেল জড়িত থাকে, গোলাকার একটা স্কেল থাকে এখান বরাবর, এখানে এটাকে বলা হয় তোমার সার্কুলার স্কেল, এটাকে বলা হয় সার্কুলার স্কেল। এখানে হচ্ছে দাগ কাটা থাকে অনেকগুলো। হ্যাঁ, এটা একটা সার্কুলার স্কেল। এখান বরাবর একটা হাতল থাকে, হাতল বরাবর হাতলের মতো জিনিসপাতি থাকে। হ্যাঁ, এই পাশে হচ্ছে একটা, এটাকে কি বলে, র্যাচেট নামের জিনিস থাকে, এটা বলে র্যাচেট। এখন এখানে কি হয়, এই বরাবর আমাদের একটা জিনিস থাকে, এটাকে বলা হয় সি বা ইউ ফ্রেম, অনেকে বলে সি ফ্রেম, অনেকে বলে ইউ ফ্রেম, এরকম। হ্যাঁ, এরকম। সো এটা এখান পর্যন্ত থাকুক, এখান থেকে আবার আরেকটা জিনিস শুরু হয়। ওকে, সো এখান থেকে আরেকটা পার্ট থাকে এভাবে লাগানো, অ্যান্ড এই বরাবর একটা স্কেল থাকে, এই স্কেলটা এভাবে এভাবে হয়ে কাটা কাটা থাকে। হ্যাঁ, এটাকে কখনো কখনো বলে স্ক্রু গজ, যে কারণে বলা হয় এটাকে বলা হয় স্ক্রু, অথবা এটাকে বলা হয় স্পিন্ডেল, এটাকে বলা হচ্ছে র্যাচেট, এটাকে বলা হয় থিম্বল, যেটা ধরে ঘুরানো হয়। এটাকে বলা হয় তোমার ইউ ফ্রেম, বা কখনো কখনো সি ফ্রেমও বলে। অলরাইট অলরাইট অলরাইট, সো আর উপরের পার্টটাকে বলা হয় স্টাড, এটার সাথে আটকানো থাকে। জিনিসটা কি হয়, মেকানিজম কি এটার? মেকানিজমটা হচ্ছে এই হাতলটা আছে, এই যে হাতলটা, এই হাতলটাকে না তুমি যদি এভাবে ঘুরাও, তুমি যদি এভাবে ঘুরাও, এই পার্টটা সামনের দিকে আগায়, এটা যদি সামনের দিকে ঘুরাও, এই পার্টটা সামনের দিকে আগায়। এখানে তুমি যদি কোনো একটা বস্তু দিয়ে দাও, আচ্ছা লাইফ কেমন আটকে গেল নাকি? লাইফ কি আটকে গেছে? দেখি তো, ইন্টারাপ্টেড নাকি আবার? না ঠিক আছে, না ঠিক আছে, লাইফ কি আটকে আটকে গেল নাকি আবার, আমি ভাবলাম। যাই হোক, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমি আসলে কী কাজটা করবো, এটাকে যখন আমি যে ঘুরাচ্ছি, এভাবে যখন ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, এটা সামনের দিকে আসে, এসে আমি যদি এখানে একটা বস্তু যদি আটকে দেই, এখানে যদি একটা বস্তু আটকে দেই, তখন এটাকে আমার পরিমাপ করা লাগে, মানে এভাবে আটকে তারপর পরিমাপ করা হয়। এই জিনিসটাকে আসলে মেনলি কাজ করে। তবে তাহলে এই স্ক্রুগজ কেন বলা হয়? এই স্ক্রুগজ আসল বৈশিষ্ট্য হচ্ছে এটাকে এটাকে 0.001 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায় এটা দিয়ে, এই লেভেল পর্যন্ত মাপা যায়, মানে যেখানে তোমার স্লাইড ক্যালিপার্স ফেল করে, যেখানে তোমার স্লাইড ক্যালিপার্স দিয়ে কাজ হয় না, সেখানে গিয়ে তোমার স্ক্রু গজটা কাজে লাগে। অলরাইট, সো ভালো কথা, 0.001 সেন্টিমিটার পর্যন্ত এখানে কাজে লাগাতে হয়। এরপর এখন কাহিনী কি? কাহিনীটা হচ্ছে এটাকে যখন ঘোরানো হচ্ছে, এটাকে যখন ঘোরানো হয়, এটা এখানে আটকাতে থাকে। সো তুমি দেখো, এটাকে যখন ঘোরানো হয়, এটা হচ্ছে বেস লাইন, এটা হচ্ছে মূল স্কেল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মূল স্কেল, মূল স্কেলে এটাকে বলা হয় বেস লাইন। বেস লাইনের সাথে বরাবর যখন একদম মানে শুরু করা হয় না, কোনো কাজ শুরু করা হয় নাই, একদম যখন নতুন জিনিসটা আনবা, তখন দেখবা এখানে একটা শূন্য দাগ বেস লাইনের সাথে মিলিত থাকে, এখানে একটা শূন্য দাগ বেস লাইনের সাথে মিলিত থাকে। তুমি যখন
ভালো করে বলি, তুমি যখন এই যে থিম্বলটা একবার ঘুরালে, থিম্বলটা যখন একবার পুরোটা ঘুরালে, পূর্ণাঙ্গ রোটেশন করলা, একবার রোটেশন হওয়ার কারণে এই যে এখানে যে স্প্রিংটা আছে বা এই যে স্পিন্ডেলটা আছে, স্পিন্ডেলটা একবার পাক খায়, মানে এক পাক সামনে অগ্রসর হয়। আবার বলি, তুমি যখন এটাকে একবার ঘুরে আবার আগের জায়গায় আনবা, এই যে একবার শূন্যটাকে ঘুরে আবার আগের জায়গায় যখন আনবা, তখন এটা এক ঘর পরিমাণে, এই যে এক প্যাচ আছে না, এক প্যাচ অগ্রসর হয়। চিন্তা করে দেখো, এক প্যাচ অগ্রসর হওয়া মানে এখানে অলরেডি এক ঘর আগায়, মূল স্কেলের এক ঘর আগাচ্ছে। ভালো মতো খেয়াল করো, মূল স্কেলের এক ঘর আগাচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, আমি দেখো একবার ঘুরে আনতেছি, এই যে এটাকে একবার ঘুরে আনতেছি, একবার ঘুরানো মানে কয়শো ঘর বলো তো? 100 ঘর। মূল স্কেলে এটাকে একবার না, এটা 100 ভাগে ভাগ করা হয়। এই যে এটাকে বলা হয়, এই যে কোথায় যেন লিখলাম, এটাকে বলে সার্কুলার স্কেল, এটাকে বলা হয় সার্কুলার স্কেল। সার্কুলার স্কেলকে 100টা ভাগে ভাগ করা হয়, 100টি ভাগ। আমি 100 ভাগে 100টা মানে 100 ভাগ ঘোরানোর কারণে 100 ভাগ ঘুরালে এটার স্মরণ কত হয় দেখো তো? এক চক্কর মানে একবার ঘুরালে এটা স্মরণ হয়ে হচ্ছে, তোমার মনে করো এইটুকু হচ্ছে 1 মিলিমিটার, এই যে 1 মিলিমিটার পর্যন্ত স্মরণ হয়, 1 মিলিমিটার পর্যন্ত স্মরণ হয়। কিন্তু আমি তো বললাম 100 ভাগ, এক ভাগ ঘুরালে কত হবে? এত মিলিমিটার। এন্ড এটাকে বলা হয়, দেখো, বৃত্তাকার স্কেলের প্রশ্ন, মানে এটা লেখো, সংজ্ঞাটা লেখো। বৃত্তাকার স্কেলের প্রতি এক ঘর ঘূর্ণনে মূল স্কেলের যেই স্মরণ ঘটে, যেই পরিমাণ স্মরণ ঘটে, তাকে বলে পিচ। তাকে বলে কি? পিচ। এটাকে বলা হয় পিচ। 0.01 মিলিমিটার, এটাকে বলা হয় পিচ। তার মানে একটা বৃত্তাকার স্কেলের পিচ এটা, এটাকে বৃত্তাকার স্কেলের পিচ বলে, এটাকে বলা হয় বৃত্তাকার স্কেলের পিচ। অলরাইট, অলরাইট, অলরাইট। সো আই হোপ তোমরা এটাকে বুঝতে পেরেছো। সো পিচ এটাকে বলে না, আসলে এটাকে বলে লঘিষ্ঠকরণ আর কি। এই যে 0.01 এটাকে বলে লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ পিচ বলে হচ্ছে বৃত্তাকার স্কেলের প্রতি এক ঘর না, প্রতি একবার ঘূর্ণনে। বৃত্তাকার স্কেলের প্রতি একবার, এই যে বৃত্তাকার স্কেলটা একবার ঘুরালে এই যে 1 মিলিমিটার যে স্মরণ হচ্ছে, এটাকে বলা হয়, তাকে পিচ বলে। আর লঘিষ্ঠ গণন কাকে বলে? লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু, লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই মোট ভাগ সংখ্যা। লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই মোট ভাগ সংখ্যা। তাহলে আই হোপ তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া, এইগুলোর কাজগুলো কি কি? থিম্বলগুলোর কাজ কি কি? তোমাকে তো থিম্বলের কাজ দেখাইলাম। এই থিম্বল কি করে? এটাকে শিফট করে, এই যে ঘোরানোর কাজে লাগে থিম্বলটা। সার্কুলার স্কেলের কাজ কি? সার্কুলার স্কেলে যে আমাদের পিচটি বের করতে কাজে লাগে। স্ক্রুর কাজ কি? স্ক্রু দিয়ে তো আমরা এই যে পিচ লঘিষ্ঠ গণনটা বের করলাম। অলরাইট। স্টার্ট কি? স্টার্ট হচ্ছে এই জিনিসটাকে শক্ত করে ধরে রাখে। ইউ ফ্রেমটা কি? ইউ ফ্রেম হচ্ছে যার কারণে তুমি স্ক্রু গজ ডাকো, এই যে ইউ ফ্রেমটা, এই ফ্রেমটা বস্তুটাকে ধারণ করতে, শেপটাকে ধরতে সাহায্য করে। এই যে তারপরে র্যাচেটের কাজ কি? র্যাচেটের কাজটা ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি যখন এই জিনিসটাকে একদম আটকে যাবে তখন আমি যখন ঘুরালে দেখবা যে র্যাচেট ক্যাট 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 করে আওয়াজ করে। তবে বাস্তবে যদি এটা যদি মানে ল্যাবে কখনো যাওয়ার সুযোগ হয়, ল্যাবে গিয়ে তোমরা দেখবা এটাকে যখন হয় তখন এই যে আওয়াজ পাচ্ছ নাকি? তারা মাইকের সাথে ধরি, র্যাচেট আরো একটা সুন্দর আওয়াজ হয়, ক্যাট 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 করে একটা আওয়াজ হয়। সো তোমরা ওইটা দেখতে পাবা। সো অলরাইট, সো আই গেস তোমরা এটা ধরতে পেরেছো, র্যাচেটের কাজ, সার্কুলার স্কেল ধরতে পেরেছো আশা করি। সো এখন কথা হচ্ছে ভাইয়া, ওইখানে আমরা একটা দেখছিলাম ভার্নিয়ার সমপাতন, এখানে কি এমন কিছু নাই? আছে তো। এই যে দেখো বেজ লাইন আছে না এখানে, এই যে বেজ লাইন, তুমি দেখবা এই যে বস্তুটাকে এখানে ফিটিং করার পরে তুমি দেখবা এই যে ভার্নিয়ার স্কেলে 100টা ঘর আছে না, 100টা দাগ, যে কোনো একটা নাম্বারে গিয়ে দেখবা যে ওই নাম্বারের সাথে এটা মিলে যাবে। এর নাম কি বলো? মূল স্কেলের সাথে, এই যে বেজ লাইনের সাথে, এটাকে বলা হয় বেজ লাইন।
বেস লাইনের সাথে এটা মিলে যাবে, নাম্বারটা মিলে যাবে। যে নাম্বারটা মিলবে ওই নাম্বারটাকে বলা হয় কোইনসাইডিং, এটাকে বলা হয় কোইনসাইডিং নাম্বার। অলরাইট, সো এটা এই নাম্বারটা বললে তুমি মনে করো যে তুমি বাকি কাজটা করে ফেলতে পারবে আর কি। অলরাইট, আমি দেখি এটাকে কোনো বাংলায় ভালো নাম বলে নাকি, আমি জানি না, এটাকে বলা হয় কোইনসাইডিং লেন্থ বলা হয় আর কি ইংলিশে। অলরাইট অলরাইট অলরাইট, না বাংলা এভাবে কিছু বলা নাই, এটাকে লঘিষ্ঠ গণনই বলে, লঘিষ্ঠ গণন ইয়া করে এরকমভাবে। অলরাইট অলরাইট অলরাইট, আচ্ছা বৃত্তাকার স্কেলে 50 নম্বর দাগ কাটায় এভাবে বলছে। আচ্ছা একটা প্রশ্ন তোমাদেরকে করায়, করলে আই গেস মানে সব কিছু একটু ক্লিয়ার হবে। অলরাইট চলো তাহলে একটু করাই, হ্যাঁ এটা একটু মুছে দিলাম আমি, একটু মুছে দিলাম। প্রশ্নটা করালে তোমাদের কাছে এটা আমি এগুলো লিখে দিই একটু, যে পরিমাপ ইজ ইকুয়াল টু, পরিমাপ ইজ ইকুয়াল টু এই যে মূল স্কেলের মূল স্কেলের পাঠ, মানে মূল স্কেল বরাবর একটা পাঠ আসবে, যোগ মূল স্কেলের পাঠ যোগ বৃত্তাকার স্কেলের পাঠ। বৃত্তাকার স্কেলের পাঠ, বৃত্তাকার স্কেলের পাঠটা কি? বৃত্তাকার স্কেলের পাঠটা হচ্ছে লঘিষ্ঠ গণন ইন্টু কোইনসাইডিং নাম্বার। ডান। কোইনসাইডিং নাম্বার কি? ওই যে ঘরের সাথে বেস লাইনের সাথে যে ঘরে গিয়ে মিলে যায়, রাইট? দেখবা যে মূল বেস লাইনের সাথে বৃত্তাকার স্কেলের যে তারটা মিলে যায়। তো আমি একটু প্রশ্নটা তুলি, প্রশ্নটা তুললে তোমরা আই গেস এ ধরনের প্রশ্নে কীভাবে আনসার করতে হয় একটু ধারণা পাবা। একটি ত্রুটিমুক্ত স্ক্রুগজের স্ক্রুকে, একটি ত্রুটিমুক্ত স্ক্রুগজের স্ক্রুকে এক পাক ঘুরালে এক পাক ঘুরালে 0.5 মিলিমিটার সরে যায়। অলরাইট, তাহলে এবার যে কাজটা করা যায় সেটা হচ্ছে তখন বৃত্তাকার স্কেলের এবং তখন বৃত্তাকার স্কেলের 50 নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলে যায়। এই যে রৈখিক স্কেল মানে হচ্ছে মেন স্কেলটা, মিলে। প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলেছে হচ্ছে যে তোমার অপেক্ষাকৃত মোটা তারের ব্যাস নির্ণয় করতে রৈখিক স্কেলের পাঠ এত, আচ্ছা ভাগ সংখ্যা দিয়েছে এত, রৈখিক স্কেলের পাঠ দেওয়া আছে এত 5.5, তোমরা লিখে নাও রৈখিক স্কেলের পাঠ, রৈখিক স্কেলের পাঠ 5.5 মিলিমিটার, রৈখিক স্কেলের পাঠ এটা, এবং এর প্রকৃত পাঠ মান বের করো বা পরিমাপের পরিমাণ বের করো বা এর দৈর্ঘ্য কত হবে এটা মাপো। অলরাইট, এটা বলেছে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে, হ্যাঁ যে একটা তারের ক্ষেত্রফল নির্ণয় করতে, এক পাক ঘুরালে এই পরিমাণ সরে যায়। অলরাইট, আমরা সব কিছু পেয়ে গেছি, লঘিষ্ঠ গণনও পেয়ে গেছি, ভালো কথা। তাহলে আমরা কি করতে পারি বলো তো? আগে ব্যাসার্ধটা বের করে ফেলি। আমাদেরকে দিয়ে আছে এটার ব্যাসার্ধ হচ্ছে এই পরিমাণ, রৈখিক স্কেল বরাবর এর ব্যাসার্ধ পাই এই পরিমাণ। অলরাইট, আচ্ছা ব্যাস পেয়েছি, এটা ব্যাস পাই হচ্ছে এই পরিমাণ। তাহলে এর ব্যাস যদি এই পরিমাণ পাই তাহলে আমরা প্রকৃত ব্যাসটা নির্ণয় করি। হ্যাঁ, আমরা ব্যাসটা বের করি, ব্যাসের প্রকৃত মান আসবে কত?
5.5 প্লাস কতটুকু 0.5 মিলিমিটার ইন্টু কত দাগে মিলে যায় 50। ডান। এটা হচ্ছে এই মিলিমিটার হচ্ছে আমাদের ব্যাস। তো আমরা ব্যাসকে হচ্ছে ডি দিয়ে প্রকাশ করি, সমস্যা নেই, ডি দিয়ে প্রকাশ করি। তো তাহলে আমাদের ক্ষেত্রফল কি, একটা তারের ক্ষেত্রফল কি হতে পারে বলো তো? তারের ক্ষেত্রফলের সূত্র, তারের ক্ষেত্রফল হচ্ছে দেখো 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 এখন তারের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? পাই আর স্কোয়ার জানি, তাই না? পাই আর স্কোয়ার জানলে আমরা এখানে লিখবো হচ্ছে পাই আর স্কোয়ার জানি। আর ইজ ইকুয়াল টু কত বলো তো? আর ইজ ইকুয়াল টু ডি বাই টু। তাহলে আমরা লিখতে পারি পাই ডি বাই টু হোল স্কোয়ার, তার মানে 1/4 পাই ডি স্কোয়ার। অলরাইট, এই ডি এর মান, এখান থেকে তুমি যে ডি এর মানটা পাবা, এই ডি এর মানটা এখানে বসাও, বসালে তোমার আনসার পেয়ে যাবে। সো তোমরা আমাকে একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা, তোমরা আমাকে একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। Alright, alright, alright. আমি একটু কনফার্ম করো। বুঝেছি, গ্রেট। তাহলে 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 আমি একটা তোমাদেরকে প্রশ্ন দেই, এটা ফাইনাল একটা প্রশ্ন করা এটা থেকেই। একটি স্ক্রু গজের, লিখো প্রশ্নটা। একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের 3 ঘর ঘুরালে মূল স্কেল বরাবর কতটুকু হয় 1 মিলিমিটার সরণ ঘটে? খুব ভালো কথা। এটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেল 3 ঘর ঘুরালে মূল স্কেল বরাবর 1 মিলিমিটার সরণ ঘটে। যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 500 হয়, তবে মূল স্কেল না, তবে লঘিষ্ঠ গড়ন কত? লঘিষ্ঠ গড়ন কত? তার মানে কি আমরা আগে পিচ বের করতে হবে, তাই না? এক ঘর ঘুরালে কি পরিমাণ সরণ ঘটে সেটা বের করতে হবে, পিচ বের করে পিচ বাই ভাগ সংখ্যা হচ্ছে লঘিষ্ঠ গণন। তো আমরা কি জানি, লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু পিচ বাই ভাগ সংখ্যা, টোটাল ভাগ সংখ্যা। তো আমাদের প্রথম কাজ কি, পিচ বের করা। পিচ কত হয় দেখো তো, পিচ যদি বের করতে হয় 3 ঘর ঘুরালে 1 কিলোমিটার মানে 1 মিলিমিটার, তাহলে 1 ঘর ঘুরালে যা আসবে ওইটাই পিচ না? 3 ঘর ঘুরালে কত হয় 1 মিলিমিটার। তাহলে 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 1 ঘর ঘুরালে এত, 3 ঘর বলছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না, 3 ঘর না, 3 বার পুরো ঘুরালে আর কি, 3 বার ঘুরালে, ঘর না দিয়ে তোমরা বার দাও, তাহলে এটা মোর অ্যাকুরেট হয়। 3 বার ঘুরালে হচ্ছে এত, তার মানে একবার ঘুরালে কতটুকু হয় এই পরিমাণ। তাহলে তোমরা একটা কাজ করো এবার, এই পরিমাণ যদি হয় এটা কত হবে 0.33 মিলিমিটার,
তাহলে পিচ কত? 0.33 মিলিমিটার ওভার ভাগ সংখ্যা কত? 500। এটাই আমাদের লঘিষ্ঠ গণনা শেষ। খুবই অসাধারণ একটা প্রশ্ন। যদি তোমরা বুঝতে পারো আই গেস তোমাদের আর এই যে লঘিষ্ঠ মানে ইয়াতে স্ক্রু গজ কিংবা ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো তোমরা আমাকে একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি চলো ত্রুটিতে চলে যাব। ত্রুটিতে যাই চলো। গ্রেট। ওকে ফাইন। ত্রুটি বা এরর খুবই ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। বাজে কয়টা? আচ্ছা 1.5 ঘন্টা তো মতো হয়ে গেছে মনে হয়। নাইস। ত্রুটি বা এরর, ত্রুটি বা এররের মূল কাজ হচ্ছে কিছু কথা মাথায় রাখবা। পৃথিবীর কোনো যন্ত্রই ত্রুটিহীন না। ত্রুটিহীন না তার মানে আমাদের কি করতে হয়? যে কোনো পরিমাপের ক্ষেত্রে ত্রুটি বাদ দিতে হয়। তাই পরিমাপের ক্ষেত্রে ত্রুটি বাদ দিতে হয়। ভালো কথা। সো পৃথিবীতে কোনো যন্ত্রই ত্রুটিহীন না, তাই পরিমাপের ক্ষেত্রে ত্রুটিগুলোকে বাদ দিতে হয়। এখন কীভাবে ত্রুটিটাকে বাধ্য করতে হবে, তারপরে কিনা আমাদের ত্রুটি বাদ দিব, তাই না? কেন? কারণ ত্রুটি যত বাদ দিতে পারবো তত আমাদের প্রিসাইজ ভ্যালু পাবো। প্রিসাইজ মানে কি? সূক্ষ্ম। যত ত্রুটি বাদ দিব তত আমরা সূক্ষ্ম ভ্যালু পাবো। ক্লিয়ার? অলরাইট, তার মানে এটা ত্রুটি এক্সিস্ট করে। ত্রুটিগুলো পৃথিবীতে কোনো যন্ত্রই ত্রুটিহীন না, বাট আমাদের ত্রুটি বের করে এটাকে আমাদের প্রিসাইজ করতে হবে। ত্রুটিগুলোকে বের করার অনেকগুলো ওয়ে আছে। তুমি যখন দেখেছো ল্যাবের মধ্যে আমরা যখন এক্সপেরিমেন্ট করি, আমাদের না বলে যে 3-4 বার 5-6 বার 7-8 বার 9-10 বারও অনেক সময় বলে যে এটাকে তোমরা করো, মাপো, এই জিনিসটাকে আবার মেজার করো, আবার মেজার করো, আবার মেজার করো। কেন বলে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে তোমরা যত বেশিবার মাপবা তত বেশি প্রিসাইজ, ওগুলোকে গড় করলে তত ত্রুটির পরিমাণ কমে আসে। তাহলে ত্রুটি জিনিসটাকে আমরা আসলে ফিল করবো কীভাবে, বুঝবো কীভাবে? তোমরা চিপসের প্যাকেট কিনেছো কিনা জানি না, মানে যারা যারা কিনেছো অবভিয়াসলি মোটামুটি প্রায় সবাই কিনেছো। চিপসের প্যাকেটে দেখেছো কিনা জানি না, দেয়া আছে 20 তারপর +-2 গ্রাম এরকম লেখা আছে, বা চানাচুরের প্যাকেটে 200 +-2-3 এরকম গ্রাম লেখা থাকে। এটার মানে হচ্ছে আইদার এটা হচ্ছে 20 থেকে 2 গ্রাম কম থাকতে পারে বা 18 গ্রাম থাকতে পারে, অথবা 20 থেকে 2 গ্রাম বেশি মানে 22 গ্রাম থাকতে পারে। এটা তারা বলে দেয় যে না এটা আসলে এক্স্যাক্ট না, বাট আপনার এর মধ্যে আপনি পাবেন। এই যে এক্সট্রা যে ভ্যালুটা, এই যে এক্সট্রা যে মানটা, এই মানটাই হচ্ছে তোমার ত্রুটি। এই মানটাই হচ্ছে তোমার ত্রুটি। এখন কথা হচ্ছে আমরা ত্রুটিকে মেজার করতে আমাদের একটা ফর্মুলা দরকার হয়। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান। এটা মানে কি? মানে হচ্ছে এই যে দেখো আমরা যে মেপে এই যে 20 মিটার পেয়েছি, 20 গ্রাম পেয়েছি, 20 গ্রামের সাথে এটা এক্সট্রা আসে, 20 গ্রামের সাথে এটা একটু বেশি আসে অথবা কম আসে, তার মানে +-2 গ্রাম হয়। এটাকে বলা হয় হচ্ছে অ্যাবসোলিউট, মানে হচ্ছে যে চূড়ান্ত ত্রুটি, মানে এই ত্রুটিটা থাকেই। এটা হচ্ছে আমাদের 2। পরিমাপকৃত মান কত? এই যে যার সাথে +- থাকে। তার মানে তুমি সবসময় মাথায় রাখবা, আমরা যে কোনো কিছু যদি পরিমাপ করতে যাই, পরিমাপ লেখার স্টাইলটাই হবে এরকম যে ধরো 100 মিটার মাপলাম, হ্যাঁ, আমি 100 +-0.1 এভাবে দিয়ে দিব মিটার। এটার মানে বোঝায়
যে আমার 100 পরিমাপ ঠিক আছে, বাট আমার এইটুকু ভুল হতে পারে, আমি তাকে সতর্ক করে দিলাম যে আমার এটা ভুল হতে পারে, তবে আমার 100 মিটার এখানে আমি পরিমাপ করে পেয়েছি, তবে ভুল হলে এই রেঞ্জের মধ্যেই হবে, এর বাইরে হবে না। তার মানে আমার যদি এটার যদি আরও মানে আপেক্ষিক ত্রুটি যদি বের করতে হয়, তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব, এটার ক্ষেত্রে আমি দেখাবো এই যে চূড়ান্ত ত্রুটি কত 0.1, আমার ইয়া কত 100, অ্যান্ড এটাই হচ্ছে যে আমাদের মোটামুটি ত্রুটির মান, আপেক্ষিক ত্রুটির মান। এখন কথা হচ্ছে কখনো কখনো আমাদের চাই শতকরা ত্রুটি বের করার জন্য। শতকরাটা কিছুই না, এটাকে 100 দিয়ে গুণ দিয়ে একটা পার্সেন্ট বসাই দিবে, শেষ। শতকরাটা হচ্ছে এটা। সো ত্রুটির কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, তাহলে আমি কিছু ম্যাথ করাবো তোমাদেরকে এটা দিয়ে। ত্রুটির কনসেপ্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? Alright. ক্লিয়ার, অলরাইট। সো চলো দুইটা প্রশ্ন করবো, চলো দুইটা প্রশ্নের অ্যান্সার সলভ করে ক্লাস শেষ করে দিব। ওকে, একটি বইয়ের পরিমাপ করা ক্ষেত্রফল পরিমাপ করা ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? কিন্তু ত্রুটির কারণে পরিমাপ করে পাওয়া গেল পরিমাপ করে পাওয়া গেল 190 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? তাহলে এটার আপেক্ষিক ত্রুটি কত? প্রশ্নটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি কত। খুবই চমৎকার একটা প্রশ্ন। আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমাদের দেখো পরিমাপকৃত মান কত, 190। তাহলে দেখো আমাদের ফ্লাকচুয়েট করছে কত, মানটা ডেভিয়েট করছে কতটুকু, ডেভিয়েট করছে, আমাদের চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে। চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু প্রদত্ত পরিমাপ বিয়োগ পরিমাপকৃত। প্রদত্ত কত 200 মাইনাস আমরা এখানে কত 190 ইজ ইকুয়াল টু 10 সিএম স্কোয়ার। এটুকু আমাদের মধ্যে ত্রুটি আছে। আচ্ছা, আটকে গেল নাকি আবার লাইভ? ঠিক আছে, অলরাইট। এটা যদি হয় এখানে একটা অবশ্যই একটা মডুলাস দিবা, হ্যাঁ, একটা মডুলাস সাইন দিবা, কারণ ত্রুটি কখনো মাইনাস, মানে এটা একটা আমি তোমাদেরকে সারা জীবনের জন্য একটা কথা বলি, হ্যাঁ, ত্রুটি কখনো মাইনাস দিবা না, ত্রুটির ক্ষেত্রে সবসময় প্লাস হবে, মানে সবসময় বড়টা নিবা, বেশিটা নিবা। ত্রুটি ইটসেলফ একটা ঝামেলার বিষয় মানে কি, ত্রুটি একটা দোষ। আমরা যতই চেষ্টা করি আমাদের দোষ বা আমাদের জিনিসগুলোকে আমরা যতই লুকায়িত করার ট্রাই করি, যত দেখবা যে দোষগুলোকে একটু বাড়ায় রাখবা অ্যান্ড সেগুলো যত বেশি সংশোধনের জন্য সতর্ক থাকবা, তত আমাদের লাইফের দোষগুলো কমে আসবে, মানে নিজেদের দোষগুলো কমে আসবে। সো সেম গোজ ফর ত্রুটি, হ্যাঁ। এখানে ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে ত্রুটি যখন নিব তখন মানে যে দিক থেকে বড় আসে, মানে ত্রুটিওয়ালা যেটা বেশি আসে ওইটা আমরা বেশি নিব, তাতে করে কি হবে, আমরা ওই ত্রুটিটাকে আরো বেশি মিনিমাইজ করতে পারবো, ত্রুটি সম্পর্কে জানতে পারবো। অলরাইট, সবসময় ত্রুটিটাকে মডুলাসের ভিতর নিবা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কাজ কি, আপেক্ষিক ত্রুটি কি হবে? আপেক্ষিক ত্রুটি হবে পরিমাপকৃত কতটুকু ছিল 190, চূড়ান্ত ত্রুটি কত 10, এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসার। যদি শতকরাতে বের করতে হয় কি করতে হবে, ইন্টু 100 দিবা,
পার্সেন্টেজ দিবা। অলরাইট, সো একটু ভিন্ন ধাঁচের প্রবলেম দেখাই, একটু ভিন্ন ধাঁচের একটা প্রবলেম দেখাই, তারপর শেষ করে দিব। তো এটা বোঝার কথা তোমাদের। লাস্ট একটা প্রবলেম দেখাবো এখন। একটি আয়তাকার বাক্সকে সেন্টিমিটার স্কেল দ্বারা পরিমাপ করলে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার পাওয়া গেল। আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত বের করতে হবে। অলরাইট, সো আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত এটা বের করা লাগবে। কি ব্যাপার, লাইফ কি আটকে আটকে যাচ্ছে নাকি? না ঠিক আছে। অলরাইট, সো আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি আমাদেরকে বের করা লাগবে। সো ভালো কথা, যেহেতু পরিমাপের জন্য আমাদের বলেছে যে নর্মাল স্কেল দ্বারা আসলে পরিমাপ করা হয়, সেন্টিমিটার স্কেল দ্বারা। এখন আমাদের কিন্তু কিছু দেয়া নাই, ত্রুটিও দেয়া নাই। সো আমরা একটা কাজ করবো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, যেহেতু দেয়া আছে তুমি লিখবা যে সেন্টিমিটার স্কেলে সর্বনিম্ন আমরা কতটুকু মাপতে পারি বলো তো? 1 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারি, 1 সেন্টিমিটার করে দেওয়া থাকে পরিমাপের জন্য। সেন্টিমিটার স্কেলে 1 সেন্টিমিটার সর্বনিম্ন মাপা যায়। তাই এতে চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু কত হয়? 0.5 সেমি। তাহলে এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কতটুকু হয়? দৈর্ঘ্য হবে আমাদের 10 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, 9 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, 8 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার, আই হোপ। যদি এটা হয় তাহলে দেখো তো এটার ক্ষেত্রে আমাদের আয়তনটা কত হয়? আয়তনটা হবে, এটার একটা পার্ট হবে এরকম 10.5, একটা পার্ট হবে তোমার কাছে এরকম 10.5, আরেকটা পার্ট আসবে তোমাদের কাছে 9.5, মানে একটা মাইনাস করে। এটার ক্ষেত্রে তোমার কাছে একটা আসবে হচ্ছে তোমার 9.5, আরেকটা আসবে তোমার কাছে 8.5। এটার কাছে তোমার কাছে একটা আসবে 8.5, আরেকটা আসবে 7.5। কীভাবে? এই যে 8-এর সাথে 0.5 প্লাস করলে 8.5, 0.5 মাইনাস করলে 7.5। একটা আসে ছোট পার্টি, আরেকটা আসে বড় পার্টি। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বড় মান দিয়ে আয়তন নির্ণয় করে পাই। আয়তন কি করবা? এই যে 10.5 ইন্টু 9.5 ইন্টু 8.5 একটা বের করবা সেন্টিমিটার কিউব, এটা। আরেকটা বের করবা হচ্ছে ছোট মান নিয়ে আয়তন 9.5 প্লাস 8.5, সরি প্লাস তো হবে না, ইন্টু হবে 7.5
এইটুকু। সো ভালো কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা তো জাস্ট আমরা বের করলাম ত্রুটি সহ, তাই না? আমরা আগে পরিমাপকৃত কতটুকু ছিল, পরিমাপকৃত ইজ ইকুয়াল টু কত আসবে বলো? পরিমাপকৃত আসবে হচ্ছে আমাদের 10, 9, 8। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করা। এখানে ক্ষেত্রে আয়তনের চূড়ান্ত ত্রুটি, আয়তনের চূড়ান্ত ত্রুটি কত আসে, এটার একটা মান আসবে বড় মান। আমরা সবসময় ত্রুটি নেওয়ার সময় বড় মানটাকে আমরা নিব। বড় মানটাকে কেন নিব? যে বলেছিলাম বড় মান ত্রুটি বেশি, ত্রুটি বেশিওয়ালাটা আমাদেরকে সবার আগে নেওয়া উচিত, কারণ ওই যে ত্রুটিগুলোকে আগে মিনিমাইজ করে নেওয়া লাগবে। সো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু, এটার মান কত আসে? আমার ক্যালকুলেটর তো আমাদের কাছে নাই। আচ্ছা দেখি ক্যালকুলেটরটা খুঁজে কোথায় আছে। ওকে একটু দেখি। অলরাইট, সো কত কত আসে? 10 ইন্টু 9 ইন্টু 8, 720। সেন্টিমিটার স্কোয়ার। চূড়ান্ত ত্রুটি নিয়ে কত হয়? 10.5, 9.5 এগুলাই তো। কত আসে? 847.875 কিউব হবে। ওকে, তাহলে এখন তোমাদের চূড়ান্ত ত্রুটি মাইনাস করতে হবে। এটা থেকে আমি ম্যানেজ করবো কাকে? 720কে। যে ভ্যালু আসবে এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। ওকে, ভালো কথা, মাইনাস করো। 127.875। ওকে, এটা আচ্ছা, তাহলে অতএব আমাদের ত্রুটি কত? আমাদের এবার আপেক্ষিক ত্রুটি বের করা লাগবে। আপেক্ষিক ত্রুটি। সো আপেক্ষিক ত্রুটি কত আসবে বলো এবার? আপেক্ষিক ত্রুটি আসবে 127.875 ডিভাইডেড বাই 720 ইন্টু 100। এটা আছে 17.676। কীভাবে করছি ভাইয়া? এই যে 127কে, এটা আমাদের চূড়ান্ত ত্রুটি, ডিভাইডেড বাই আমাদের পরিমাপকৃত মান, এটা বের করে আমাদের জাস্ট কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের, এটা তো পার্সেন্টেজ তাই না? এত পার্সেন্ট, দ্যাটস ইট। সো বলো এটা কে কে বুঝতে পেরেছো? তাহলে শেষ, আমাদের এই যে চ্যাপ্টারটা শেষ হলো। আমরা এখানে মোটামুটি সবগুলো ট্রাইপই তোমাদেরকে করে দেখিয়েছি। যত রকম প্রবলেম আছে সবগুলো প্রবলেমই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা 847, হ্যাঁ 847ই তো আছে, 847.875। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। সো তাহলে এই ছিল আমাদের আজকের লেকচার। তোমাদের সাথে নেক্সট লেকচারে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সো আগামী লেকচার পর্যন্ত তাহলে আজকের জন্য তাহলে এখান পর্যন্ত শেষ থাকো। সো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।